গল্প আর চায়ের আসরে আরও একবার সুস্বাগতম। আজ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর আনন্দ মিস্ত্রি শুরু করছি। বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কর্তা রঘুপতি রায় নিবিষ্ট হয়ে একটি জটিল নকশা পর্যবেক্ষণ করছেন। এমন সময় তার কামরার দরজায় মৃদু ধাক্কা পড়ল। রঘুপতি বললেন, আসতে পারো। ফোরম্যান প্রসন্ন সামন্ত দরজা খুলে ঘরের ভেতর এলো। তার পিছনে আরো ৮-১০ জন ঠেলাঠেলি করছে দেখে রঘুপতি বললেন, ব্যাপার কি? প্রসন্ন বলল, আমাদের একটি আর্জি আছে বাবু, এরা তাই নিবেদন করতে এসেছেন। রঘুপতি বললেন, সবাই ভেতরে এসো। অনেক বছর আগেকার কথা, এখনকার তুলনায় তখন ধনী বেশি শোষণ করত, শ্রমিক বেশি শোষিত হতো, কিন্তু কর্মী আর কর্মকর্তার মধ্যে হৃদ্যতার অভাব ছিল না। বিশ্বকর্মা কারখানার লোকে বলতো, রঘুপতি রায় কড়া মনিব, কিন্তু মানুষটা অবুঝ নন, দয়ামায়া আছে। কারখানার নানা বিভাগ থেকে একজন এসেছে, কেরানি আর কারিগর দুইই উপস্থিত হয়েছে। রঘুপতি প্রশ্ন করলেন, কি চাও তোমরা? ফোরম্যান প্রসন্ন সামন্ত মুখপাত্র হয়ে এসেছে, কিন্তু সে একটু তোতলা, মাঝে মাঝে কথা আটকে যায়। বাইসম্যান অনন্ত পালকে সামনে ঠেলে দিয়ে প্রসন্ন বলল, তুই তুই বল রে অনন্ত, বেশ গুছিয়ে বলবি। অনন্তর বয়স ২২-২৩, ছাত্রবৃত্তি পাশ, সুশ্রী চেহারা, ঝাঁকড়া চুল, শখের যাত্রায় নায়ক সাজে, বেহালাও বাজায়। সে নমস্কার করে ঢোক গিলে বলল, আমাদের আর্জিটা হচ্ছে স্যার, আনন্দ মিস্ত্রিকে জবাব দিতে হবে। রঘুপতি আশ্চর্য হলেন। ফিটার মিস্ত্রি আনন্দমণ্ডল অতি নিপুণ কারিগর, সকল যন্ত্রেই তার সমান হাত, কোনো কাজে কিছু মাত্র খুঁত রাখে না। বয়স ৩২-৩৩, কথা কম বলে, নেশা করে না, অন্য দোষও শোনা যায় না। কারখানার সকলেই তাকে ভালোবাসে, কেবল ওই ফোরম্যান প্রসন্ন আর টার্নম্যান এককড়ির তার উপর একটু ঈর্ষা আছে। আজ দল বেঁধে এত লোক আনন্দকে তাড়াতে চাচ্ছে কেন? রঘুপতি বললেন, তার অপরাধ কি? একসঙ্গে কয়েকজন বলে উঠল, ও অতি বদলোক বাবু, তার সঙ্গে আমরা কাজ করতে পারবো না। অনন্ত বলল, তোমরা চুপ করো না, যা বলবার আমি বলছি। শুনুন স্যার, আনন্দ মিস্ত্রির বউ আছে, বুড়ি নয়, কানা খোঁড়া নয়, কুৎসিত নয়, কাজে কর্মে তার জুড়ি মেলে না। আমরা তাকে বৌদিদি, বৌমা, কাকিমা এইসব বলি। আনন্দর ৫ বছরের একটা ছেলে আর ২ বছরের একটা মেয়েও আছে। আনন্দ তবু আর একটা বিয়ে করবে? খিদিরপুরের মেকেঞ্জি কোম্পানির কারখানায় মুকুন্দ মিস্ত্রি ছিলেন না, চৌকস কারিগর, খুব নামডাক। এই আনন্দ তাঁর কাছে কাজ শিখেছিল। সেই মুকুন্দ ঘোষ মাসখানেক হলো মারা গেছেন, আর তাঁরই মেয়েকে আনন্দ বিয়ে করবে, এই আসছে মাসেই বিয়ে। সামন্তমশাই তাকে বিস্তর বুঝিয়েছেন যে, ছি ছি আনন্দ, এই কুবুদ্ধি ছাড়ো, তোমার ঘরে অমন সতীলক্ষ্মী রয়েছেন, বিনা দোষে তার ঘাড়ে একটা সতীন চাপাতে চাও কেন, এসব বলেছেন। উপাস থেকে টার্নম্যান এক কড়ি নস্কর বলল, শুধু সতীন, শুনেছি সতীনের মাকে পর্যন্ত নিজের বাড়িতে এনে রাখবে। আনন্দর মতিচ্ছন্ন হয়েছে স্যার, আমাদের কোনো কথা শুনবে না, বিয়ে করবেই। তাই আমরা বললাম, আচ্ছা বিয়ে করো, কিন্তু সতী লক্ষ্মীর মনে যে কষ্ট দিচ্ছ সে পাপ আমরা সইব না। ম্যানেজার বাবুকে বলে তোমার চাকরি মারবো। আমাদের এত জনের কথা বাবু কখনোই ঠেলবেন না। রঘুপতি বললেন, হুম, আবার একটা বিয়ে করা আনন্দর খুবই অন্যায় হবে, আমি তাকে বোঝাবার চেষ্টা করব, কিন্তু সে যদি আমার কথা না শোনে তবে কি করতে পারি?
আনন্দর সঙ্গে আমাদের তো শুধু কাজের সম্পর্ক। সে ২ টো বিয়ে করছে কি ৪টে বিয়ে করছে তার বিচারের অধিকার আমার নেই। পাকা দাড়িওয়ালা টিন্ডেল দিলাবর হোসেন কারখানার বয়লার ইঞ্জিন চালায়। সে এগিয়ে এসে বলল, ইখতিয়ার আপনার জরুর আছে হুজুর। আপনি হলেন আমাদের ওয়ালিদ মায় বাপ। আমাদের বেচাল দেখলে আপনি সাজা দেবেন। রঘুপতি হেসে বললেন, ওহে দিলাবার, তোমাদের তো ৪টে বিবি ঘরে আনবার ব্যবস্থা আছে, তবে আনন্দর ভেলায় দোষ ধরছো কেন তুমি? রংমিস্ত্রি বেলাত আলী বলল, সে কি একটা কাজের কথা হলো বাবু মশাই? যার বিস্তর টাকা সে যত খুশি বিয়ে করলে কসুর হয় না, কিন্তু ওই আমাদের মতন গরিব লোকের একটার বেশি জরু আনা খুব অন্যায়। মুসলমানদের মধ্যেও জাস্তি শাদির রেওয়াজ কমে আসছে। ২-৪ জন সেকেলে লোক করছে, কিন্তু হিঁদুর বাড়িতে তো বেশি বউ দেখা যায় না। যাদের যেমন রীতি তা তো মানতে হবে বাবু। রঘুপতি বললেন, তোমরা সকলেই কি এই চাও যে আনন্দ যদি আরেকটা বিয়ে করে তবে তাকে বরখাস্ত করতেই হবে? সকলে একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, তাই আমরা চাই। অন্যায় আমরা বরদাস্ত করব না। রঘুপতি বললেন, আচ্ছা, একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি। কারো নাম করব না, কিন্তু এই কারখানায় এমন লোক ২-৩ জন আছে যারা খুব নেশা করে, মাইনে পাবার পর ৩-৪ দিন বুঁদ হয়ে কামাই করে, শুনেছি স্ত্রীকে মারধরও করে। তাদের তাড়াতে চাও না কেন? এক কড়ি নস্কর বলল, বাবু, সে তো মদের ঝোঁকে করে, নেশা ছুটে গেলেই তো আবার যে কে সেই সেই সহজ মানুষ। কিন্তু দেখুন, এই বাড়িতে সতী লক্ষ্মী স্ত্রী থাকতে তার ঘাড়ে একটা সতীন চাপানো, সে তো ১২ মেসে অষ্টপ্রহর জুলুম। রঘুপতি বললেন, বেশ, তোমরা সবাই যখন একমত তখন আনন্দকে আমি বলবো আবার একটা বিয়ে করবার মতলব ছাড়ো, না হয় চাকরি ছাড়ো। সকলে তুষ্ট হয়ে নিজের নিজের কাজে ফিরে গেল। যোগেন হাজরা এই কারখানার নকশা বাবু, অর্থাৎ ড্রাফটসম্যান। সে সকলের সব খবর রাখে। রঘুপতি তাকে ডেকে বললেন, ওহে যোগেন, ব্যাপারটা কি? আনন্দ হঠাৎ আরো একটা বিয়ে করতে চায় কেন? আর এই আনন্দর বউয়ের ওপরেই বা কারখানা শুদ্ধ লোকের এত দরদ কেন? যোগেন বলল, আগে শুনেছি আনন্দ ছেলেবেলায় মা বাপ মারা গেলে খিদিরপুরের ওই মুকুন্দ মিস্ত্রি তাকে মানুষ করে। আনন্দর যত কিছু বিদ্যে সব সেই মুকুন্দর কাছেই শেখা। কাটা, ড্রিল দিয়ে চৌকো ছ্যাঁদা করা, নরম লোহার ওপর কড়া ইস্পাতের ছাল ধরানো, এসব কাজ মুকুন্দর কাছেই আনন্দ শিখেছে। কারখানার আর কেউ তো এসব পারে না। তা গুরুর ওপরে আনন্দর ভক্তি থাকাই স্বাভাবিক, কিন্তু স্ত্রী থাকতে মুকুন্দর মেয়েকে বিয়ে করবার কি দরকার তাও বুঝি না। হয়তো কিছু গোলমাল আছে, কারখানার কেউ জানে না। আনন্দ কিছু ভাঙতে চায় না। আর স্যার, এই আনন্দর বউয়ের উপর সকলের দরদ কেন জানেন? খুব পরোপকারী, কাজের মেয়ে, আর যেমন রাঁধিয়ে তেমনি খাটিয়ে, দেখতেও সুশ্রী। এই সেদিন তালের বড়া করে আমাদের সবাইকে খাওয়ালো। আমাদের বিশ্বকর্মা পুজোর জোগাড় আর ৩00-৪০০ লোকের ভোজের রান্নাও তো সে প্রায় একাই করে। কিন্তু ভারী কুঁদুলি। এখানকার কারিগররা তার ভক্ত বটে, কিন্তু তাদের বউরা কেউ আনন্দর বউকে দেখতে পারে না। হুম, কি রকম ভক্ত তারা আমি তা বুঝি না। আনন্দর চাকরি গেলে তার বউয়েরও তো ক্ষতি হবে। কি জানেন স্যার, ওই সতীর পুণ্যে পতির স্বর্গবাস, কিন্তু পতির পাপে সতীর সর্বনাশ। তবে এখানকার চাকরি গেলেও আনন্দের কাজের অভাবও হবে না। আনন্দ মণ্ডলকে ডাকিয়ে এনে রঘুপতি বললেন, এসব কি শুনছি হে?
আনন্দ, তুমি নাকি আরো একটা বিয়ে করবে? মাথা নিচু করে আনন্দ বলল, আগে হ্যাঁ। সে কি? উম, তোমার স্ত্রী তো খুব ভালো মেয়ে শুনতে পাই, বিনা দোষে তার ঘাড়ে একটা সতীন চাপাবে? শোনো, এই কুমতলব ছাড়ো। ছাড়বার উপায় নেই বাবু, মুকুন্দ মিস্ত্রি মশাইয়ের মেয়েকে আমায় বিয়ে করতেই হবে। দেখো, মুকুন্দ মিস্ত্রি তোমার বাপের মতন ছিলেন, তার কাছে তুমি কাজ শিখেছো, এসব আমি জানি। কিন্তু তোমার স্ত্রী থাকতে আবার বিয়ে করা অন্যায় নয় কি? উপায় নেই বাবু। উপায় নেই এই যে বিশ্রী কথা আনন্দ। দেখো, তুমি কাজের লোক, তোমাকে আমার খুব পছন্দ হয়, কিন্তু তোমার এই কুমতলব শুনে কারখানার সবাই ক্ষেপে উঠেছে। তাদের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না। তুমি আমাকে কথা দাও যে বিয়ে করবে না, আর তাতে রাজি না হও তো কাজে ইস্তফা দিতে হবে। যে আগে আজ মাসের 20 তারিখ, মাস কাবারের সঙ্গে সঙ্গে আমি কাজ ছেড়ে দেব। আনন্দ নমস্কার করে চলে গেল। রঘুপতি রায় কারখানারই এক অংশে বাস করেন। সন্ধেবেলা তিনি বারান্দায় বসে আছেন আর বিষণ্ণ মনে আনন্দের কথা ভাবছেন। এমন সময় বাইসম্যান অনন্ত এসে বলল, স্যার, আনন্দ মিস্ত্রির স্ত্রী যশোদা বৌদি আপনার সঙ্গে দেখা করতে চান। রঘুপতি বললেন, এখানে নিয়ে এসো। একটি ঘোমটাবতী মেয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। অনন্ত তাকে বলল, লজ্জা করো না বৌদি, যা বলবার ওনাকে বলো। ঘোমটার ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে যশোদা বলল, এ কেমন ধারা বিচার বাবুমশাই? আমার স্বামী সে 2টো বিয়ে করুক 10টা করুক, সে আমি বুঝবো। কারখানার অরব পেয়ে তার জন্য মাথা ব্যথা কেন? মানুষটার কাজে কোনো গলদ নেই। আপনি তো তাকে স্নেহ করেন, তবে কিসের জন্য তার অন্ন মারবেন? আমরা 8-10 বছর বড়নগরের এই কারখানায় আছি, এই জায়গা ছেড়ে এখন কোথায় যাব? রঘুপতি বললেন, "আহ, দেখো, কারখানা শুদ্ধ লোকের আপত্তি আমি অগ্রাহ্য করতে পারি না। তাদের তো রাগ হবারই কথা। তোমার মতন ভালো মেয়ের একটা সতীন আসবে, কারখানার কেউ তা সইতে পারছে না।" ঘোমটা খুলে ফেলে যশোদা হাত নেড়ে বলল, আমার সতীন কি কারখানা না আমার? আমার সতীন আমি বুঝবো, ঝাঁটা পেটা করে সিধে করে দেবো। তোরা হতভাগারে এর মধ্যে আসিস কেন? হ্যাঁ রে অনন্ত, এই তুই ওদের দলে নেই তো? কি আমার দরদি লোক সব! আপনি কারুর কথা শুনুনি বাবু, ওই মিস্ত্রি যেমন কাজ করছে করুক। রঘুপতি বিব্রত হয়ে বললেন, "উম, তোমার কথা বিবেচনা করে দেখব। আচ্ছা, এখন এসো বাছা।" পরদিন সন্ধ্যার সময় অনন্ত রঘুপতির কাছে এসে বলল, মুকুন্দ মিস্ত্রি মশাইয়ের স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। রঘুপতি বললেন, তোমার ভাবগতিক তো বুঝতে পারছি না অনন্ত। আনন্দর বিরুদ্ধে তুমি কাল বলেছিলে, আবার তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিলে, আজ আবার মুকুন্দর স্ত্রীর সঙ্গে এসেছো। তোমার ইচ্ছেটা কি? অনন্ত বলল, আমার একার ইচ্ছে অনিচ্ছেতে কি হবে স্যার? কারখানার সকলের যা ইচ্ছা আমারও তাই। তবে কি না, মেয়েদেরও বলবার অধিকার আছে, তাই তাদের সঙ্গে আমাকে আসতে হয়েছে। মুকুন্দ মিস্ত্রির স্ত্রী সিন্ধুবালা রঘুপতিকে প্রণাম করে বলল, বাবুমশাই, আপনি সব কথা শুনে ন্যায্য বিচার করবেন এ ভরসায় আমি খিদিরপুর থেকে বরানগরে ছুটে এসেছি। ওই যে আপনাদের আনন্দ মণ্ডল, আমার স্বামী ওকে মানুষ করেছেন। মিস্ত্রি মশাই বলতে আনন্দ অজ্ঞান, তাকে গুরু ঠাকুরের মতন ভক্তি করত, এখনো করে। ওর যা কিছু বিদ্যে সবই আমার কর্তার কাছে শেখা। মারা যাবার সময় তিনি আনন্দকে বলে গেছেন,
আনন্দ, আমার পুঁজি তো কিছু নেই, ছেলেটাও লক্ষ্মী ছাড়া, কোথায় থাকে কি করে কেউ জানে না। আমি কোম্পানির কোয়ার্টারে থাকি। মরবার পর আমার পরিবারের তো এখানে স্থান হবে না। আমার স্ত্রী আর আমার মেয়ে সুশীলার কি দশা হবে। আনন্দ, তুমি যদি এদের ভার নাও তো আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। তাই শুনে আনন্দ বলেছিল যে মিস্ত্রি মশাই আপনার পা ছুঁয়ে দিব্যি করছি আমি এনাদের ভার নিলাম। কর্তা গত হওয়ার পর আনন্দ আমায় বলল, মা ভাববেন না, মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসুন। রঘুপতি বললেন, হুম, আনন্দ তো ভালোই বলেছে, কিন্তু তার স্ত্রী থাকতে আপনার মেয়েকে বিয়ে করবে কেন? মেয়ের বিয়ে তো অন্য লোকের সঙ্গে দিতে পারেন। কপাল চাপড়ে সিন্ধুবালা বলল, তা যে হবার জো নেই গো বাবু, উপায় থাকলে সতীনের ঘরে মেয়ে দেব কেন? উপায় নেই কেন? আমার মেয়েকে আর কে নেবে বাবা? সে রূপে গুণে লক্ষ্মী, কিন্তু বোবা। বোবাকে কেউ চায় না। ছেলেবেলায় 6 মাস জ্বরে ভোগার পর থেকে সে আর কথা কইতে পারে না। হুম, ভারী দুঃখের কথা, কিন্তু আনন্দর সঙ্গে তার বিয়ে দেবার দরকার কি? আনন্দর বউয়ের অনিষ্ট কেন করবেন? আপনারা না হয় আনন্দর বাড়িতেই থাকবেন, মেয়ের তো অন্য পাত্র জুটতে পারে, না হয় জোগাড় করতে কিছুদিন দেরি হবে। সমস্ত আইবুড়ো মেয়েকে আনন্দর বাড়িতে রাখলে যে বদনাম হবে বাবা। আমাদের জাতের লোক ভারী নচ্ছার। আনন্দ আমাদের ওখানে আনাগোনা করে, তাইতেই আত্মীয় কুটুমরা নানা কথা রটিয়েছে। রঘুপতি বলল, আচ্ছা, আজ আপনি আসুন, আমি একটু ভেবে দেখি অন্য উপায় হয় কিনা। 2-1 দিনের মধ্যেই অনন্তকে দিয়ে আপনাকে খবর পাঠাবো। পরদিন রঘুপতির আজ্ঞায় প্রসন্ন সামন্ত সদলে তাঁর কামরায় উপস্থিত হলো। আনন্দমণ্ডলও এলো। মুকুন্দ মিস্ত্রির স্ত্রীর কাছে যা শুনেছেন সব বিবৃত করে রঘুপতি বললেন, আচ্ছা আনন্দ, মুকুন্দর মেয়ের জন্য যদি একটি পাত্র জোগাড় করতে পারি তাহলে কেমন হয়? আনন্দ বলল, "আহ, তার চাইতে ভালো কিছুই হতে পারে না বাবু, কিন্তু পাত্র পাবেন কোথায়? মুকুন্দ মিস্ত্রি মশাই ঢের চেষ্টা করেছিলেন, বোবা মেয়েকে কেউ নিতে রাজি হয়নি।" রঘুপতি বললেন, আমার প্রস্তাবটা তোমরা মন দিয়ে শোনো। শুনেছি মেয়েটি সুশ্রী, কাজকর্ম সব জানে, শুধু কথা বলতে পারে না। তোমরা সবাই তার জন্য একটা ভালো পাত্রের সন্ধান করো। যদি এই কারখানায় একটা কাজ দেওয়া হয় আর ভালো যৌতুক দেওয়া হয় তবে তো পাত্র পাওয়া অসম্ভব হবে না। আমি যৌতুকের জন্য চাঁদা দেব, তোমরাও যা পারো দাও। যারা এসেছিল তারা মৃদু স্বরে কিছুক্ষণ জল্পনা করল। তারপর এক কড়ি নস্কর বলল, "আম, বাবু মশাই যা বললেন তা খুব ন্যায্য কথা। মুকুন্দ মিস্ত্রিকে আমরা সবাই ভক্তি করতাম, তার মেয়ের বিয়ের জোগাড় আমাদেরই করা উচিত। আমরা সবাই মাইনে থেকে চাঁদা দিতে রাজি আছি, তাতে বেশ খানিকটা টাকা উঠবে, আপনি দেবেন। যৌতুক ভালোই হবে হুজুর, তারপর আপনি এখানে একটা কাজও তো দেবেন। আমরা সাধ্য মতো পাত্রের খোঁজ করব, কিন্তু সুপাত্র পাওয়া বড় শক্ত হবে বাবু।" এবারে অনন্তপাল বলল, পাত্র খোঁজবার দরকার নেই, আমিই বিয়ে করব।" প্রসন্ন সামন্ত চুপি চুপি বলল, "এই, সে কি রে? ও অনন্ত, আমার সেই শিবপুরের শালির মেয়েকে বিয়ে করবি নি? হ্যাঁ, টাকার লোভে বোবা মেয়ে নিবি?" অনন্ত চেঁচিয়ে বলল, টাকা চাই না, এমনিই বিয়ে করব। অনন্তর পিঠ চাপড়ে রঘুপতি বললেন, বাহ অনন্ত। উপস্থিত সকলে খুশি হয়ে কলরব করে উঠল। 2 দিন পরে রঘুপতির কামরার দরজা একটু ফাঁক করে
আনন্দ মিস্ত্রি বলল, আসতে পারি বাবু? সামন্তমশাই লিলু আর জুট মিলে ক্রেন খাটাতে গেছেন, তাই আমাকেই এরা বলবার জন্য ধরে এনেছে। আমাদের একটা আর্জি আছে বাবু। রঘুপতি বললেন, সবাই ভেতরে এসো। আবার কিসের আর্জি? কাকে তাড়াতে চাও? আনন্দ বলল, আগে আমাদের সকলের নিবেদন, এই 22 ম্যান অনন্তপালের মাইনেটা কিছু বাড়িয়ে দিতে আজ্ঞা হোক। হুম, সে তোমাদের বলতে হবে না। আসছে মাসেই তো তার বিয়ে, ওই মাস থেকেই তার মাইনে বাড়বে। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। প্রত্যেকবারের মতোই মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।